যে বিধা যায়নি, বিভিন্ন মিডিয়া বিভিন্ন যখন শুনতে পাই যে কর্মচারীরা বঞ্চিত, আমরা যারা একটু আগে শাহজাহান ভাই এবং অনেকে যে কথা বলেছেন যে যেই কাজ করলে আমরা আজকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা ছিল না, অনেক আগে সফলতা পারতাম, আমরা কিছু সুবিধাভোগী যারা আছি যে শুধু কিছু করবে আর আমরা শুধু ভোগ করবো, এবং আমরা বেশিরভাগই মুসলমান, আমাদের বিবেক কাঁপে না বিদায় আজকে ওনাদের চিৎকারে কোনো কাজ আসতেছে না। এটাই বাস্তবতা। আপনারা দেখেন এই কয়েকদিনে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে কিভাবে দাবিগুলি আদায় হয়েছে, অনেকগুলি। তারা তেমন বৈষম্য ছিল না। ইন্টার্নি চিকিৎসকেরা তারা অত্যন্ত বিত্তবান পরিবারের সন্তানেরা, সবাই ডাক্তার কারা হয়, ডাক্তারি কারা পড়ে। আপনার আমার ছেলেরা কি সব পড়ে? অবশ্যই না, আমাদের লোকেরা না। কিন্তু তারা সরকারের কাছে যখন জিম্মি করে ফেলছে, কর্মবিরতি দিয়ে দিছে, তাদের রাতারাতি 15,000 থেকে 30,000 টাকা ভাতা বৃদ্ধি পেয়েছে। তাদের দেশের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়নি, কোনো ক্রাইসিস হয়নি, এবং তাদের প্রতি কোনো অ্যাকশন হয়নি। তারা রাতারাতি আলটিমেটাম দিয়েছে, হাসপাতালকে জিম্মি করে দিয়েছে, সাথে সাথে দাবি বাস্তবায়ন হয়েছে। এবং বাংলাদেশে এরকম অনেক রেলওয়ে কর্মচারীদেরকে অনেক হুমকা দিয়েছেন, সংখ্যায় তারা আপনারা আমাদের চেয়ে কম। যখন তারা সরকারকে বুঝিয়ে দিয়েছে, তাদের মধ্যেও সরকারি বিপক্ষে পক্ষে সব ধরনের অবশ্যই লোক আছে, কিন্তু তারা তাদের নিজের দাবির স্বার্থে যখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুনির্দিষ্ট কর্মসূচি দিয়েছে, সরকারের যখন বাস নড়বড় হয়ে গেছে যে তাদেরকে লড়ানো যাবে না, তখন আজকে আমরা যে কথা আমাদের সাধারণ বলছেন এবং রাসেল সাহেব বলছেন, অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, আমরা 13 লক্ষ কর্মচারী করি। 3 লক্ষ যদি আমরা এই দাবি যদি আমরা শুধুমাত্র 2 লক্ষ 50,000 লোক আমরা যদি শাহবাগ বা প্রেস ক্লাবের সামনে অবস্থানের কথা বলি এবং আমরা যদি ওনাদের নেতৃবৃন্দের তাকে সারা দিই, আমাদের বিশ্বাস আমাদেরকে চিৎকার করতে হবে না, কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা যে বঞ্চিত তারা আমাদের বিভিন্ন মিডিয়ায় তা স্বীকার করেছে। যদি স্বীকারই করে থাকে তাহলে ন্যায্য দাবি কেটে প্রকাশ করতে দেরি কেন? সে যদি কি সরকার দেয়? অবশ্যই আমরাই দেয়, আমি দেয়। আমি কর্মচারীর নেতৃত্বে তাকে সারা দিচ্ছি না, সরকার শিশুত্ব ঘোষণে বহন করে আমাকে বঞ্চিত করতেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা আপনার অপচয় হচ্ছে, অথচ গভর্নমেন্টের দাবির সময় সরকারের আর্থিক কষ্ট নিয়ে আসতেছে। আমার এভাবে বলেছেন, আমাদের সাদারা বলেছেন, আমাদেরকে যেখানে আপনার সরকারে বাংলাদেশের সামরিক পুলিশ, আনসার, বিজিবি এবং বিভিন্ন জায়গায় আপনার সর্বমূল্যে রেশন দিচ্ছেন, আপনার আমাদেরকে রেশন দিয়ে দেন, আমাদের তো ভাতা প্রয়োজন নেই। একই সরকার আপনি রেশন করেন। উদাহরণ আমি আরেকটি কথা বলি, অনেক কথা বলার সময় আছে, আমাদের সময় আবার অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, নেতৃবৃন্দ আছে, সবাই বক্তব্য রাখবেন। আমি এটা অভিজ্ঞতার কথা বলি, বিগত সরকারের সময় এখানে আমরা যারা আছি, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এটা একটার সাথে খুব ব্যাক সবাই জানে। ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে সেই কাছে সম্মতি দিয়ে ঢাকা মেডিকেল দিয়েছিল না। এবং সংক্ষেপে বলি, প্রফেসর দিন মোহাম্মদ সাহেব ওনার বাংলার শ্রমিক, আমরা সবাইকে ভোটে দেখেছিলাম আমাদেরকে, যখন আমাদের আন্দোলন শুরু হয় যে আমাদের সাথে আহ্বান সভা করার জন্য আমরা যখন বিশ্ববিদ্যালয়কে নিয়ে নিই, তখন ওনার উত্তর হয়ে আমি যখন দাঁড়িয়ে বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাস রচনা করে, ঢাকা মেডিকেল ইতিহাস রচনা করেন। তারা যখন একবার কোনো আন্দোলনে নেমে পড়ে তখন তারা সেটা সফল না হয়, নিষ্ফল হয় না। সুতরাং আমরা যে আন্দোলন শুরু করেছি আমাদের ন্যায্য দাবি, এদেশের মানুষের দাবি, অসহায় যেসব মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে তাদের দাবি, মানুষকে চিকিৎসা সেবার জন্য আমরা এগিয়ে আসছি। আমরা সেই মানুষকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে বাধ্য করার সুযোগ দিব না। আমরা এই দাবি মেনে নেওয়া নিয়ে না হওয়া পর্যন্ত আমরা পথ ছাড়বো না। উনি আমাকে হুমকা দিয়ে বলেছিলেন, আপনি জানেন বাঘে ধরলে বাঘে ছাড়ে বলেছিলেন, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। আমি সেই বলেছিলাম শেখ হাসিনা হয়তো জানে না, সারা বাংলাদেশে সকল সংগঠন থেকে আন্দোলন করলে আন্দোলন চলতে পড়ে, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন নামলে সে আন্দোলন হইতে হবে। আমার বাসা পর্যন্ত সেদিন যে ভাই কনফারেন্সের অনেকে আমার ঢাকা মেডিকেল কলেজের ম্যাজিস্ট্রেট ছিলেন, মারা গেছেন, আমার বাসা পর্যন্ত কাটিয়েছিলেন। আমাকে বলেন, রক সাহেব আপনি তো ছোট মানুষ, কিন্তু এত বড় কথা বলে আপনি কোথায় কি করতেছে জানেন?
পিছপাবো না। মানব জীবনে একেবারে বারবার আমাদের কাপুরুষ নিষ্কার এই কথা বলার উদ্দেশ্য হলো আমাদের সেই দৃঢ়তা ছিল, অনেক চক্রান্ত ছিল, সবকিছু বড় ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে হয় নাই, কারণ আমরা ইস্পাত ছিলাম। সেই জন্য আমি কথা বুঝতে চাচ্ছি, আমরা শুধু ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় তৎকালীন সরকারের এই দৃঢ়তাকে সর্ব করতে পেরেছিলাম, আমরা ছিলাম, আমাদের আন্দোলনের দৃঢ়তা ছিল, বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে পরিহার হয়ে অনেক চক্রান্ত ছিল, তারপর পরিহার হয়ে আমরা সেই আন্দোলনে ঢুকতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ আর সরকারি আছে, আমরা সরকারি চাকরি করি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি অসুস্থ হই, আমি যোগদান যখন দেখি যেগুলো নিউজ পড়ি যে আমি তখন যেতে পারি না, আমাদের বিশ্বাস আমরা একটা অ্যাকশন কমিটি করি, আমাদের অবস্থান করবো যে যারা কেন যাচ্ছে না সুবিধা করবে। তাদের যদি আমরা মিটিং এর প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই 3টা প্রতিষ্ঠান বলছেন, আমরা এখান থেকে হয়ে যাই হাতে হাত থেকে শপথ করি যে আমাদের নেই সমস্ত দাবি আমরা সুযোগ করবো না, আমরা সরকার পরিবর্তন করবো না, শুধু সরকারকে সুরাপ করবো, আমাদের নেই সমস্ত দাবি। আজকে প্রত্যেকটি পদে বর্তমান বৈষম্য আছে, প্রত্যেকটি পদে এই দেশে আজকে পাকিস্তানের সেই বৈষম্য করে সেই ধরনের বৈষম্য স্বাস্থ্য অর্থ মন্ত্রণালয় সিস্টেম বাইরে সিস্টেম, দেশের কর্মচারী মন্ত্রণালয় বেশি তার সারা বাংলাদেশে বেশি, কেন সাত হয় তারা আমাদের বসে নারী হয়, শুধু আমাদের অভাবে আমরা সেটার জন্য আমরা আমাদের শক্ত কঠিন নিষ্পাত করি, শক্ত অবস্থানে হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যখনই ঐক্যবদ্ধ হতে পারবো তখনই আমাদের দাবি নিয়ে একটা চুরি করতে পারবে না, ইনশাআল্লাহ আমরা তখন সক্ষম। আপনারা আমরা এখানে যারা আছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একে অন্যের ভাই ভাইকে বলেন, আসলে আমরা ডিজাইন করি আমাদের দাবি সবার দলদাতা পেশাদাররা এবং ঘুষিওয়ালা ছাত্র থাকতে পারে, কিন্তু এইটা দাবি এই জায়গায় আপনারা সবাই নাকি চিন্তা করা আছে আমরা সবাই এখানে আসলে আমাদের যেসব ভাইরা আছে তাদেরকে আমরা বলবো আসো এই দাবিতে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা সরকারকে জানান দিব। আগামী দিনে বেশ কনফারেন্সে বলবে যে আমাদের যেমন থেকে গেছে, আপনি যদি একদিনের মধ্যে আমাদের এই দাবি দিনে না আনেন আশা দিয়েছেন, তাহলে অবশ্যই আমরা সারা বাংলাদেশে বৃহত্তর কর্মসূচি দিব, না হয় আমরা পরবর্তীতে চলে যাবো। আমি আমার বক্তব্য অনেক কথা বলে ছিল, আর বক্তব্য বিবেচনা করে তাহলে বলবেন আমাদের সময় আমার কথা